কলেজে পড়া একটি মেয়ে হঠাৎ করে একদিন সুইসাইড করে বসে। অন্যদিকে মেয়েটিকে তার বাবা প্রচণ্ড ভালোবাসতো। নিজের একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। লোকটা তার একমাত্র মেয়ের এমন রহস্যজনক আত্মহত্যার পেছনের কারণ জানতে সেই শহরে চলে আসে আর নিজেই ইনভেস্টিগেশন শুরু করে। আর এতেই বের হয়ে আসে একের পর এক মাথা ঘুরিয়ে দেবার মতো রহস্য। তো কি ছিল সেই রহস্য, আর লোকটা কি শেষ পর্যন্ত তার মেয়ের সুইসাইডের কারণ জানতে পেরেছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি হারা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই পুলিশ স্টেশনে একটি পুলিশের মিটিং দেখানো হয়। পুলিশের হায়ার অফিসার তাদের বলছিল আজকে থেকেই পুজো, আর এই পুজোর ভেতরে যাতে কোনো গন্ডগোল, বিশৃঙ্খলা এবং ক্রাইম না হয় সেদিকে কড়া নজরদারি রাখতে হবে। এরপরেই রাম নামের একজন লোককে দেখানো হয় যে রেডি হয়ে বাইরে বের হবে। তখনই তার স্ত্রী তাকে চা দেয়, কিন্তু চায়ের কাপ হাতে নেওয়ার পরেই রাম তার মেয়ে নিমিষার ছবির দিকে তাকায় এবং তার মনটা খারাপ হয়ে যায়, কারণ তার মেয়ে নিমিষা আত্মহত্যা করেছে। আর রামের মনে হচ্ছে তার মেয়ের এই আত্মহত্যার পেছনে নিশ্চয়ই কেউ দায়ী রয়েছে, নিশ্চয়ই তার মেয়ের সাথে কেউ এমন কিছু করেছে যার ফলে সে বাধ্য হয়েছে সুইসাইড করতে। আর রাম সেই কারণ খুঁজতে ব্যস্ত। এখনও সে জেনে উঠতে পারেনি, কিন্তু সে হালও ছাড়েনি। দেখা যায় রাম সেখান থেকে চা না খেয়েই চলে যায়, আর দরজার বাইরে বের হতেই সে দরজার বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার দিকে তাকায়। এতে বোঝাই যাচ্ছিল তারা অনেক বেশি সতর্ক। এরপরে রাম সেখান থেকে কোয়েম্বাটুর চলে আসে, আর কোয়েম্বাটুরে একটি লোকের সাথে দেখা করে। সেই লোকটা রামকে বলে কোয়েম্বাটুরের সবথেকে বড় আর্মস ডিলার হচ্ছে রবি, ওর কাছ থেকে আপনি চাইলেই যে কোনো ধরনের আর্মস কিনতে পারবেন। এরপরেই বালা নামের একজন লোককে দেখানো হয় যে আরও কয়েকজন লোকের সাথে বসে চা খেতে খেতে কথা বলছিল। তখন সে বলতে থাকে ডিউটিতে থাকা অবস্থায় অপমানিত হওয়া এর থেকে মৃত্যুও ভালো। ঠিক তখনই সে রামকে দেখতে পায় যে অটোতে কোথাও যাচ্ছিল। এটা দেখার পরেই বালা বলে ওই যে ওই লোক, ওই সব কিছুর জন্য দায়ী, আর ওর নামে তো রিপোর্ট করা হয়েছিল ও মারা গেছে। এটা বলেই বালা এবং তার সাথে লোকেরা রামের পিছু করতে থাকে বাইক নিয়ে। তো রাম এই সব কিছুর জন্য কেন দায়ী, আর এই লোকগুলোই রামের পিছু কেন করছিল সেটা ধীরে ধীরে জানা যাবে। রামকে দেখা যায় অটো নিয়ে একটি কলেজে চলে আসে, আর এই কলেজেই তার মেয়ে পড়তো। রাম নিমিষার একজন টিচারের সাথে কথা বলতে থাকে সেখানে, কারণ সে শুধু নিমিষার টিচারই নয়, সে রামের বন্ধুও ছিল। তাই রামকে সে সাহায্য করে। সে বলতে থাকে শুধু এই কলেজ নয়, কোয়েম্বাটুরের সবগুলো কলেজের ভেতরে স্টাইলিন এবং তার লোকদের জন্য মেয়েরা শান্তিতে থাকতে পারে না। স্টাইলিন একজন গুন্ডা, আর তার সাথে এমএলএ, কমিশনার, পুলিশ সবারই হাত রয়েছে। তারা সবাই তার বন্ধু। এই জন্য সে অবাধে এই ধরনের অপরাধ কর্মকাণ্ড করতে থাকে। এমনকি সে কলেজের ভেতরে ঢুকে মেয়েদের ছিনতাই করে নিয়ে যায়। আমি ছাড়াও অনেকজন মেয়েরাই এর বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। স্টেলিন তার লোকদের নিয়ে সবাইকে মারধর করতে শুরু করে। অনেকবার অনেক মেয়ে বিরক্ত হয়ে সুইসাইড করার পর্যন্ত প্ল্যান করে, কিন্তু স্টেলিন তাদের সে যাত্রাও সেটাও করতে দেয়নি, বরং তাদেরকে মুরগির গাড়ির ভেতরে করে নিয়ে যেয়ে পাচার করে দিত। এতটাই ভয়ঙ্কর এই স্টেলিনের যন্ত্রণায় সব মেয়েরাই অতিষ্ঠ। তোমার মেয়ের পেছনে স্টেলিনের কোনো হাত আছে কিনা সেটা আমি জানি না, আর তোমার মেয়ে কেনই বা সুইসাইড করলো সেটাও আমি বলতে পারবো না, কিন্তু নিমিষার আত্মহত্যার কারণ জানতে পারলে আমরা অনেক মেয়ের জীবন বাঁচাতে পারবো। আমার একদিন কথা মনে আছে, নিমিষা ক্লাসে একটু অসুস্থ হয়ে গিয়েছিল। তখন একটি মেয়ে তাকে মেডিকেলে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করায় এবং তাকে বাসায় নিয়ে যায়, আর পরদিন আবারও কলেজে নিয়ে আসে। ও আরও একটা কথা, দর্শন নামের একটি ছেলে ছিল যে তোমার মেয়ের পিছু করত, তাকে বিরক্ত করত। তুমি ওকেও ইনকোয়ারি করো। এরপরেই রাম সেখান থেকে আবারও কোথাও যেতে থাকে। বালা আর তার লোকেরা তখনও রামের পিছু করছিল। তারা আসলে দেখতে চাইছিল রাম কোথায় যায়। ঠিক তখনই রাস্তার মাঝে থেকে সেই অটোর ভিতরে আরও এক বাবা আর মেয়ে ওঠে। বাবা মেয়েটিকে আদর করছিল। এটা দেখে রামের তার মেয়ে নিমিষার কথা মনে পড়ে যায়। সে কল্পনা করতে থাকে সে আর তার স্ত্রী নিমিষাকে কতটা ভালোবাসত, কতটা ভালোবেসে তারা তাকে বড় করেছিল, আর নিমিষাকে নিয়ে তাদের ছোট্ট সুখের সংসার ছিল। কিন্তু নিমিষা চলে যাওয়ার পরেই তাদের সংসারটা অন্ধকারে ডুবে গেছে। রাম তার মেয়ের কথা মনে করে কাঁদতে থাকে।
এদিকে দেখা যায় নিমিষার কলেজের আরও একজন শিক্ষক নিমিষার বাড়িতে আসে তার মায়ের সাথে দেখা করতে। তখনই রামের স্ত্রী বিদিশা দরজা খুলতেই যাচ্ছিল, কিন্তু সন্দেহবশত সে বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা একটু দেখে নেয় যে কে এসেছে। যখনই সে দেখতে পায় যে নিমিষার কলেজের টিচার, তখনই সে রামের ছবির ভেতরে একটা মালা চড়িয়ে দেয় আর এমনটা অভিনয় করে যেন রাম মারা গেছে। কিন্তু কেন, সেটা একটু পরেই জানা যাবে। সেই শিক্ষক ভেতরে আসার পরে বিদিশাকে সান্ত্বনা দেয় আর বলে নিমিষার এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত। নিমিষার বাবা হয়তো তাকে অনেক বেশি ভালোবাসতো, তাই নিজের মেয়ের মৃত্যুটা এভাবে আর মেনে নিতে পারেনি। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার যদি কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের বলবেন, আমরা আপনার পাশে রয়েছি। বিদিশা শুধু মাথা নাড়ায়। তখনই সেই শিক্ষকের চোখ পড়ে বিদিশার পায়ের দিকে, যেখানে তার পায়ের আঙুলের ভেতরে আংটি পরা ছিল। সেই শিক্ষক বিদিশাকে জিজ্ঞেস করে, আপনি কি এখানে একাই থাকেন? বিদিশা মাথা নাড়ায়। এরপরে সেই লোকটা যখন বাইরে আসে সে তার স্ত্রীকে কল করে আর বলে, আজকালকার বিধবা মহিলারও কি পায়ে আংটি পরতে শুরু করেছে কিনা, এটা কি নতুন নিয়ম? তার স্ত্রী বলে, না, এমন কোনো নিয়ম নেই। অন্যদিকে বিদিশাও বুঝতে পারে যে সেই শিক্ষক তাকে সন্দেহ করছে, এই জন্য সে চুপি দিয়ে দেখতে থাকে সে কি করে। শিক্ষক সেখান থেকে চলে যায়। এরপরে বিদিশার দরজা বন্ধ করে রামের ছবির উপর থেকে মালাটা ছিঁড়ে ফেলে আর কাঁদতে শুরু করে। কেন তারা এই অভিনয়টা করছে একটু পরেই জানা যাবে। এরপরে বিদিশা রামকে কল করে আর সবকিছু খুলে বলে যে টিচার এসেছিল এবং তার পায়ের আংটিও সে দেখে ফেলেছে এবং সে সন্দেহ করেছে। রাম বলে, টেনশন করো না, টিচার আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না। এদিকে পুলিশদের আবারও দেখা যায় একটি মিটিং করতে, যেখানে তারা একজন গ্যাংস্টারের ব্যাপারে কথা বলছিল যার নাম ছিল ভেলুনেকার। তারা বলছে ভেলুনেকার পুজোতে আবারও শহরে ফিরে এসেছে আর সে যাতে কোনো গন্ডগোল করতে না পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এদিকে রাম যখন অটো থেকে নামে সে তখন দেখতে পায় যে কিছু লোক তাকে ফলো করছে আর বালাকে সে চিনতে পারে। এই জন্য অটো থেকে নেমে সে কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে গিয়ে বালা এবং তার লোকদের ধোঁকা দিয়ে সে চলে আসে রবির কাছে আর রবির কাছ থেকে সে টাকা দিয়ে একটি গান কিনে নেয়। এদিকে বালা রামকে খুঁজে পাচ্ছিল না দেখে কন্ট্রোল রুমে ফোন করে আর সেখানকার একজন অফিসারকে তারা এখন যে জায়গায় রয়েছে তার আশেপাশের সিসিটিভি ক্যামেরা চেক করতে বলে এবং রামকে খুঁজে বের করতে বলে। এদিকে বালা যখন কথা বলছিল তার আগে থেকেই রাম একটি বাইকে করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় বালার একজন লোক তাদের খেয়াল করে। অবশেষে তারা আবারও রামের পিছু করতে শুরু করে। রামও বুঝতে পারছিল যে বালা এবং তার লোকেরা এখনও তাকে ফলো করছে। এরপরেই সেই রাইডটা নিয়ে SJR হসপিটালে চলে আসে আর সেখানে আসার পরেই অনিতা নামের একটি মেয়ের ব্যাপারে সে খোঁজ করে, কিন্তু একজন নার্স বলে সে আজকে ছুটিতে রয়েছে। এরপরেই দেখা যায় সেই রাইডার যখন সেখান থেকে বের হচ্ছিল বালা এবং তার লোকেরা তাকে ধরে এবং বলে সেই লোকটাকে যে তোমাকে পে করেছে সেই ফোন নাম্বারটা আমাদের দাও। এদিকে রাম বুঝতে পারছিল বালা এবং তার লোকেরা সেই রাইডারের কাছ থেকে অবশ্যই তার নাম্বার নিয়ে ট্রেস করার চেষ্টা করবে, এই জন্য সে তার সিম কার্ডটি সাথে সাথে ফেলে দেয়। অন্যদিকে দেখা যায় রিসিপশনে এসে রাম অনিতার ঠিকানা নিয়ে নেয়, কিন্তু বালা আর তার লোকেরা হসপিটালের সামনেই দাঁড়িয়েছিল, পুরো হসপিটালটাকে ঘিরে রেখেছিল। এছাড়া বালা তার কয়েকজন লোককে হসপিটালের ভেতরে পাঠিয়ে দেয় যাতে তারা রামকে ধরে নিয়ে আসতে পারে। এদিকে রামকে দেখা যায় সেই হসপিটালের অ্যাম্বুলেন্সের গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে অ্যাম্বুলেন্সে করেই হসপিটাল থেকে বের হয়ে আসে, যার ফলে বালা আর তার লোকেরা তাকে আর খুঁজে পায় না। এদিকে বালা ইতিমধ্যে জানতে পেরে গিয়েছে রামের সেই নাম্বারটা ফেক ছিল। অন্যদিকে তার কয়েকজন লোক এসে বলে তারা হসপিটালের সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছে রাম অ্যাম্বুলেন্সে করে হসপিটাল থেকে বের হয়ে গেছে। এটা শুনেই বালা সেই অ্যাম্বুলেন্সের পিছু করতে থাকে আর অ্যাম্বুলেন্স ড্রাইভারের নাম্বার ট্র্যাক করতে শুরু করে যাতে অ্যাম্বুলেন্স কোথায় গেছে তারা সেটা জানতে পারে। এদিকে রামকে দেখা যায় অ্যাম্বুলেন্স থেকে নেমে যায় আর সে একটি লোককে কল করে আর বলে ওটিতে আমি একটি পার্সেল ডেলিভারি করেছি, সেটা রিসিভ করুন। এরপরে রাম বেগম নামের আরও একজন মহিলাকে কল করে আর বলে আমি একটি কোরিয়ার পাঠিয়েছি, সেই কোরিয়ারটা রিসিভ করুন, সেটার ভেতরে টাকা রয়েছে, সেটা দিয়ে আপনি আপনার মেয়ের বিয়েটা সেরে ফেলুন, আমাকে পুলিশ যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। এদিকে বালা এবং তার লোকেরা সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারের নাম্বার ট্র্যাক করে তার কাছে পৌঁছে গিয়েছিল এবং জিজ্ঞেস করে তার সাথে সেই লোকটা কোথায়। অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে সে আমাকে কোথাও নামিয়ে দিতে বলেছে আর সে কোথাও চলে গেছে, আমি জানি না সে কোথায় গেছে। অন্যদিকে রামকে দেখা যায় বাসে কোথাও যাচ্ছিল আর বাসের ভেতরেই কিছু বখাটে ছেলে একটি মেয়েকে উত্ত্যক্ত করছিল।
এটা দেখে রামের পাশে অন্য একজন যাত্রী বলে, এদের পরিবার থেকে কোনো শিক্ষা দেওয়া হয়নি। রাস্তাঘাটে যেখানে যেভাবে পারুক মেয়েদের উত্ত্যক্ত করাই এদের একমাত্র কাজ। আসলে আমাদের মেয়েরা কোথাও সেফ নয়। আমার কাছে যদি গান বা ছুরি থাকতো আমি এদের এখানেই মেরে ফেলতাম। কথাটা শুনেই রাম তার ব্যাগ থেকে গান বের করে আর লোকটা ভয় পেয়ে যায়। লোকটা বলে, স্যার আমি তো এমনিই বলেছিলাম, আপনি তো সত্যি সত্যি গানটা বের করে ফেললেন। রাম কোনো কথা না বলে সেই বখাটে ছেলেদের মধ্যে একজনকে গুলি করে বসে এবং বাস থেকে নেমে যায়। আর এটা দেখে বাসের সব লোকেরা ভয় পেয়ে বাস থেকে নেমে যায় আর পুলিশকে কল করে। অন্যদিকে বালা এই খবরটা পায় কন্ট্রোল রুম থেকে যে বাসের ভেতরে একজন লোককে শ্যুট করা হয়েছে। বালা তার কয়েকজন লোককে সেখানে পাঠিয়ে দেয় আর বলে, কে সেই লোকটাকে শ্যুট করেছে সেটার খোঁজ নিয়ে আমাকে জানাও। বালা অন্যদিকে যেতে থাকে রামের খোঁজে। এরপরে একজন নেতা ভিনায়কানকে দেখা যায় যে নিজের ইন্টারভিউতে নিজেই নিজের প্রশংসা করছিল। তখনই সেখানে আরও একজন মেয়ে তার সাথে দেখা করতে আসে। তারা ইলেকশন নিয়ে কথা বলতে থাকে। সেই মহিলা বলে, যতক্ষণ এমএলএ বিজয় ভাস্কর রয়েছে আপনি এমএলএ হতে পারবেন না। ভিনায়কান বলে, কেন, কি এমন হয়েছে? তখন সেই মহিলা বলতে থাকে, এমএলএ বিজয় ভাস্কর হেলথ মিনিস্টার ঠিকই, কিন্তু এর বাইরেও তার একটা রূপ রয়েছে, ভয়ঙ্কর রূপ। সেই মহিলা এমএলএ বিজয় ভাস্করের একটি ঘটনা বলে, যেখানে একজন নেতা একটি ভাষণে এমএলএ বিজয় ভাস্করের বিরুদ্ধে কিছুটা কথা বলে ফেলেছিল, অর্থাৎ তার অপকর্মের বিরুদ্ধে। এই জন্য বিজয় ভাস্কর সেই নেতাকে সেখানেই মেরে ফেলে। এটা শুনে ভিনায়কান হাসতে থাকে, বলে, বিজয় ভাস্কর যত ভয়ঙ্করই হোক না কেন আমি আমার পথ থেকে ওকে সরিয়ে ফেলবই। এদিকে রাম তার স্ত্রী বিদিশাকে কল করে আর বলে, বাসে আমি একটা লোককে শ্যুট করে মেরে ফেলেছি। আসলে সেই বখাটে ছেলেটা বাসের ভেতরেই একটি মেয়েকে উত্ত্যক্ত করেছিল। বিদিশা বলে, তাই বলে তুমি তাকে গুলি করে মেরে ফেলবে? রাম বলে, সে শুধু উত্ত্যক্তই করছিল না, মেয়েটিকে সবার সামনে তার প্রাইভেট এবং সেন্সিটিভ জায়গায় স্পর্শ করছিল। আর আমি যেটা করেছি এরপর থেকে কোনো ছেলে আর এই ধরনের কাজ করার সাহস পাবে না। আমি একটা বাবা হয়ে এটা কখনোই মেনে নিতে পারি না। সে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যায় যে বাসের ভেতরে গুলি করা হয়েছিল সেই বাসে থাকা যাত্রীদের সাথে পুলিশ কথা বলতে থাকে। আর রাম দেখতে কেমন, কেউ তাকে চেনে কিনা এসব ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু কোনো যাত্রী পুলিশদের কোনো ইনফরমেশন দেয় না রামের ব্যাপারে, কারণ তারা সবাই দেখেছিল সেই বখাটে ছেলেটি মেয়েটিকে কিভাবে উত্ত্যক্ত করছিল, তাকে কিভাবে বিরক্ত করছিল। এই জন্য তারা বলে, আপনারা যখন একটি মেয়েকে উত্ত্যক্ত করে কেউ, বা কেউ রেপ করে, কেউ মেরে ফেলে, তখন তো এভাবে ইনকোয়ারি করতে আসেন না। এখন কেন এসেছেন? আর সেই লোকটা যা করেছে একেবারে ঠিক করেছে, আমরা কিচ্ছু বলবো না। এরপরে পুলিশ খুঁজে আরও দুইজন লোককে বের করে যারা সেই বাসের ভেতরে ছিল আর রামের চেহারা দেখেছে। তারা রাজি হয় রামের চেহারার বর্ণনা দেওয়ার জন্য। এরপরে রামকে দেখা যায় একটি বাসার ভেতরে হুট করেই ঢুকে পড়ে, আর এটাই ছিল অনিতার বাসা। অনিতা তাকে দেখে ভয় পেয়ে যায়। রাম বলে, আমি নিমিষার বাবা, তুমি সেই দিন তাকে কলেজে ড্রপ করে কেন দিয়েছিলে? তখন অনিতা বলতে শুরু করে, আমি আর নিমিষা একদিন একই বাসে ট্রাভেল করছিলাম, সেই দিনই আমাদের দুজনের পরিচয় হয়েছিল। আমি দেখতে পেয়েছিলাম দর্শন নামের একটি ছেলে বাসের ভিতরে নিমিষাকে উত্ত্যক্ত করছিল, তাকে বারবার ভালোবাসার কথা বলছিল। এভাবে আরও কয়েকদিন আমি খেয়াল করেছিলাম। অন্যদিকে নিমিষা আর আমার মধ্যে ভালো একটা সম্পর্কও হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ করেই দর্শন আমাকে কল করে আর বলে নিমিষা অসুস্থ হয়ে গেছে, আমি জন্য তাড়াতাড়ি সেখানে চলে যাই। আমি সেখানে যাওয়ার পরে নিমিষাকে ট্রিটমেন্ট করি, তাকে কিছুটা সুস্থ করে আবারও তার কলেজ হোস্টেলে ফিরিয়ে নিয়ে আসি। সেখানকার ওয়ার্ডেন নিমিষাকে জিজ্ঞেস করছিল পুরো একটা রাত সে কোথায় ছিল, সে হোস্টেলে ফেরেনি। কিন্তু নিমিষা কিছুই বলতে পারছিল না, চুপচাপ দাঁড়িয়েছিল। রাম অনিতাকে বলে, আমাকে সেই দর্শনের কাছে নিয়ে যাও। প্রথমে অনিতা রাজি হয় না, কিন্তু রাম তাকে গান দেখিয়ে ভয় দেখায়। অবশেষে অনিতা তার সাথে যেতে রাজি হয়। এদিকে থানায় সেই দুইজন লোক রামের স্কেচটা তৈরি করে ফেলে আর বলে বাসে এই লোকটাই ছিল। এদিকে বালার কয়েকজন লোক পুলিশ স্টেশনে এসেছিল, তারা বালাকে কল করে আর বলে বাসে যে লোকটা শ্যুট করেছে আর রাম একই লোক। এদিকে রাম যখন অনিতাকে নিয়ে সেখান থেকে আসছিল, সেখানে একটি ছেলে নাচানাচি শেষ করে অনিতার কাছে আসে। সে আসলে অনিতাকে পছন্দ করত। সে বলে, আমি তোমার জন্য এখানে এসেছি আর তুমি আমাকে ইগনোর করে চলে যাচ্ছ। কিন্তু সেখানে গন্ডগোল হয়, ছেলেটি আবারও অনিতার কাছ থেকে চলে যায়। রাম আর অনিতা সেখান থেকে চলে আসে। এদিকে বালার লোকেরা খোঁজখবর নিতে নিতে একটা সময় জেনে ফেলে রাম সেদিক দিয়ে এসেছিল আর একটা অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। বালাকে ফোন করে সেটা বলে বালার লোক। বালা সেই জায়গায় চলে আসে আর রামের ছবি দেখাতে শুরু করে সবাইকে। একটা সময় অনিতার বয়ফ্রেন্ডকে রামের ছবি দেখায়। অনিতার বয়ফ্রেন্ড বলে, এই লোকটাকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখেছি, এই লোকটা কে? বালা বলে, এ একজন টেররিস্ট, তুমি তাকে চেনো?
অন্যদিকে অনিতাকে দেখা যায় খুব ভয়ে ছিল সে, এই জন্য সে লুকিয়ে অটোর মধ্যে তার মোবাইলের লাইভ লোকেশনটা শেয়ার করে তার বয়ফ্রেন্ডের সাথে। এটা যখন বালা দেখতে পায় সে তাকে নিয়ে সেখানেই আসতে শুরু করে, কিন্তু অনিতার এই কাজটা রাম দেখে ফেলে, এই জন্য সে তার কাছ থেকে ফোনটা নিয়ে অটো থেকে ফেলে দেয়। অটো দিয়ে আরও কিছুক্ষণ আসার পরে রাম সেই অটো ড্রাইভারকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং অটো থেকে তাকে নামতে বলে, আর সেখানে তাকে রেখেই তার অটোটা নিয়ে রাম অনিতাকে নিয়ে চলে যায়। এদিকে সেই জায়গাটাতে বালার লোক আগেই পৌঁছে যায় আর দেখতে পায় সেখানে অনিতার মোবাইলটা পড়েছিল। এটা সে বালাকে ফোন করে বলে। বালা বলে, আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলো ভালো করে দেখো, ওরা কোন দিকে গেছে সেটা খুঁজে বের করো। অন্যদিকে সেই অটো ড্রাইভার পুলিশে ফোন করে আর বলে জাংশন রোড থেকে তার অটোটা ছিনতাই হয়ে গেছে। আর কন্ট্রোল রুম থেকে এই নিউজটা পেয়ে বালার দুইজন লোক সেই অটো ড্রাইভারের কাছে পৌঁছে যায় আর অটো ড্রাইভারকে রামের ছবিটা দেখায়। অটো ড্রাইভার বলে, হ্যাঁ, এই লোকটাই তার অটো ছিনতাই করে নিয়ে গেছে, তার সাথে একটি মেয়েও ছিল। বালা এটা জানার পরে তার লোককে বলে অটোর নাম্বারটা বের করো আর সেটা কন্ট্রোল রুমে পাঠিয়ে দাও, তারাই খুঁজে বের করে ফেলবে অটোটা কোন রোড দিয়ে গেছে। এদিকে রাম আর অনিতাকে দেখা যায় অটোটা রেখে রাম আরও একটা গাড়ি নেয় এবং সেই গাড়িটার চাবি নিয়ে অনিতাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। বালার লোকেরা সেই অটোটা পরিত্যক্ত অবস্থায় খুঁজে বের করে। বালা তাদের আবারও বলে আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করো যে রাম কোন দিকে গেছে। এদিকে গাড়িতে থেকে রাম তার মোবাইলটা অনিতাকে দেয় আর বলে দর্শনকে কল করতে। এদিকে দিন দুপুরে যেহেতু রাম একজন বাস প্যাসেঞ্জারকে গুলি করে মেরে ফেলেছিল, তাই পুলিশরা রামকে ধরার জন্য পাগল হয়ে যায়। সেখানে হায়ার অফিসার আসে আর বলে রামের স্কেচটা সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, যে করে হোক ওকে ধরতে হবে। এদিকে অনিতা যেহেতু দর্শনকে কল করেছিল, তাই দর্শন অনিতার সাথে দেখা করার জন্য কলেজের গেটের সামনে চলে আসে, কিন্তু সেখান থেকে রাম তাকে উঠিয়ে নেয়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই দর্শন অনেকদিন ধরেই নিমিষার পিছনে ঘুরছিল। দর্শন নিমিষাকে একদিন বলছিল যে তুমি আমাকে দেখে মাঝে মধ্যেই হাসো, তার মানে তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমার ভালোবাসা কেন গ্রহণ করছো না? তখন নিমিষা বলেছিল আমি তোমার থেকেও আমার বাবাকে বেশি ভালোবাসি। এদিকে রাম দর্শন এবং অনিতাকে নিয়ে নির্জন একটা জায়গায় চলে আসে। অনিতাকে রেখেই দর্শনকে নিয়ে সে জঙ্গলের ভেতরে যেতে শুরু করে। অনিতা ভয় পেয়ে যায়। তখনই সে গাড়ির ভেতরে দর্শনের মোবাইলটা পড়ে থাকতে দেখে। তাড়াতাড়ি মোবাইলটা নেয় এবং তার বয়ফ্রেন্ডকে কল করে। সে বলে আমার লাইভ লোকেশন শেয়ার করছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। এদিকে বালা তার লোকদেরও সেই লোকেশনে চলে আসতে বলে। সেখানে রাম দর্শনকে বলে আমার মেয়ে তোমাকে পছন্দ করতো না, বারবার অ্যাভয়েড করতো, কিন্তু তারপরেও কেন তুমি তাকে উত্ত্যক্ত করতে? আমার মেয়ে যেহেতু সুইসাইড করেছে, নিশ্চয়ই তার ভেতরে অনেক কিছু হয়েছিল, আর তুমি তার মধ্যে একটা। আমার মেয়ের মৃত্যুর কারণটা হয়তো কেউ জানে না, কিন্তু তোমার মৃত্যুর কারণটা সবাই জানবে। এটা বলে সে তাকে গুলি করতেই যাবে, ঠিক তখনই বালা এবং তার লোকেরা সেখানে চলে আসে এবং তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। বালা রেগে গিয়ে বলতে থাকে তোমার জন্য আমি আমার চাকরি হারিয়েছি, পরিবার হারিয়েছি। বালার লোকেরা রামের ব্যাগটা নিয়ে সেখান থেকে একটি আইডি কার্ড খুঁজে পায়, কিন্তু সেখানে রামের নাম ভিন্ন লেখা ছিল। অন্যদিকে বালা সামিরকে বলে অনিতা এবং দর্শনকে নিয়ে সেখান থেকে চলে যেতে। এদিকে বালা তাকে বলছিল এখানে আইডি কার্ডে তোমার নাম দাউদ ইব্রাহিম কেন লেখা, ওটিতে তোমার নাম রাম, আর কোয়েম্বাটুরে দাউদ ইব্রাহিম কেন? রাম কোনো কথা না বলে শুধু একটু হাসে। এদিকে সেখান থেকে আসার সময় অনিতা দর্শন এবং সামিরকে বলছিল রাম লোকটাকে তাদের হাতে ছেড়ে দেওয়া আমাদের ঠিক হয়নি, সে তার মেয়ের খুনিকে খুঁজে বের করার চেষ্টা করছিল, আমরা তাকে ভুল বুঝছি। কিন্তু সামির বলে সে দর্শনকে মেরে ফেলতে চেয়েছিল, তুমি আমার সাথে চলে এসো। তারা সেখান থেকে চলে আসে। অন্যদিকে বালা আর তার লোকেরা রামকে নিয়ে কোথাও চলে আসে। তখনই কল্পনা করতে থাকে বালা যখন অটিতে পুলিশ অফিসার ছিল, বালা তার মেয়েকে কলেজে এসেছিল ড্রপ করে দেওয়ার জন্য, কিন্তু কলেজ থেকে যাওয়ার সময় দেখতে পায় তার মেয়ের সাথে পড়া অন্য একটি মেয়েকে কেউ হাত ধরে টানাটানি করছিল, আর সেই মেয়েটা ছিল নিমিষা, আর তাকে যে হাত ধরে টানছিল সে ছিল দর্শন। এটা দেখে বালা গাড়ি থেকে নামে আর দর্শনকে একটা চর মেরে বসে আর বলে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত কেন করছো? তখন একটু নিমিষা রেগে যায় আর বলে আপনি ওকে মারলেন কেন, ও আমার বন্ধু হয়। তখনই বালাও একটু রেগে যায় আর বলে তোমাদের মতো মেয়েদের ঘরে বন্দি করে রাখা উচিত, তোমরা পড়াশোনার নামে এসে ছেলেদের সাথে হাত ধরে ঘোরাঘুরি করো। এইভাবে বিভিন্ন কথা বলে তাকে অপমান করে। অন্যদিকে নিমিষা একটু রেগে গিয়ে বালাকে বিভিন্ন কথা শুনিয়ে দেয়। এতে বালা রেগে গিয়ে নিমিষাকে সবার সামনে টানতে টানতে থানায় নিয়ে আসে। রাম যখন খবর পেয়ে থানায় চলে আসে, বালা রামকে অপমান করতে থাকে আর নিমিষাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। এতে রাম প্রচণ্ড রেগে যায় আর থানার ভেতরেই বালাসহ আরও কয়েকজনের উপরে হাত তোলে।
তার হায়ার অফিসার যখন সেখানে চলে আসে, রাম সবকিছু খুলে বলে। সে বুঝতে পারে যে বালা কাজটা ঠিক করেনি। হুটহাট করে কোনো লেডি অফিসার ছাড়াই কলেজ থেকে একটা মেয়েকে এভাবে তুলে আনা ঠিক নয়, এবং মেয়েটাকে এরকমভাবে অপমান করাও তার ঠিক হয়নি। কিন্তু রাম যেটা করেছে সেটাও ঠিক হয়নি। এই জন্য সে দুজনকেই শাস্তি দেয়। বালাকে সাসপেন্ড করে আর রামকে অ্যারেস্ট করে। কিন্তু বালা তার পরিচিত পুলিশদের কাজে লাগিয়ে রামের উপরে তার ক্ষোভ ঝাড়তে থাকে। অর্থাৎ সেই পুলিশ স্টেশনেই অন্য পুলিশদের দিয়ে রামকে সে টর্চার করায়। রামের 3 মাসের জেল হয়েছিল এই কারণে। অন্যদিকে বালার মেয়ে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আর বলে, তুমি কলেজের সামনে থেকে একটি মেয়েকে এভাবে কিভাবে উঠিয়ে নিয়ে আসতে পারো? একটি ছেলের সাথে হাঁটা কি অপরাধ? তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছ। আমি এমন বাবা চাই না। সবাই আমাকে ধিক্কার জানাচ্ছে। এই কথা শুনে বালার স্ত্রীও তাকে বলে যে তুমি কখনো ভালো বাবা হতে পারোনি, কখনো ভালো পুলিশ অফিসারও হতে পারবে না। তুমি আসলে একটা খারাপ মানুষ। এতে বালা প্রচণ্ড রেগে গিয়েছিল আর রামকে খুন করার জন্য অপেক্ষা করছিল। কিন্তু জেল থেকে যখন রাম বের হয়, তখন টিভিতে নিউজ হয় কোয়েম্বাটুরের বোম ব্লাস্টে রাম মারা গেছে। বালা বলে, আজকে তোমাকে পেয়েছি, আজকে তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। যখনই বালা রামকে গুলি করতে যাবে, ওই সময়টাতে কয়েকজন মুখোশধারী লোক সেখানে চলে আসে। বালা এবং তার লোকদের গুলি করে সেখানে, আর রামকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে বালা সহ তার সহকারীদের গুলি করার এই বিষয়টা চারদিকে ছড়িয়ে পড়ে। হায়ার অফিসাররা বলে, এই দাউদ ইব্রাহিমকে, আর সে কেন এমন কাজটা করলো, খুঁজে বের করো। অন্যদিকে রামকে সেই লোকগুলো কোথাও নিয়ে যাচ্ছিল। এই লোকগুলো আসলে ছিল ভেলুনেকারের লোক। তারা রামকে সেখানে নিয়ে আসে। এদিকে মিডিয়াতে প্রচার করা হচ্ছিল যে লোকটা বাসে সেই ছেলেটাকে গুলি করে মেরে ফেলেছিল, আর সেই একই লোক 5 জন সাসপেন্ডেড পুলিশ অফিসারকেও গুলি করেছে। কিন্তু কেন? এদিকে ভেনুলেকার জিজ্ঞেস করে, তোমার আসল নাম কি, রাম নাকি দাউদ ইব্রাহিম? তখন রাম বলতে থাকে, আমার আসল নাম রাম। রাম সবকিছু খুলে বলতে থাকে। রাম বলে, আমার একমাত্র মেয়ে নিমিষা কোয়েম্বাটুরের একটি কলেজে পড়তো, কিন্তু হঠাৎ করে একদিন রাতে সে আমাকে কল করে আর কল করে কাঁদতে থাকে। এরপরেই সে সুইসাইড করে। কেন আমার মেয়ে হুট করে সুইসাইড করলো আমি সেটা জানার জন্যই কোয়েম্বাটুরে আসছিলাম, কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে বোম ব্লাস্ট হয়। আমি সেখানে লোকদের সাহায্য করতেই যাচ্ছিলাম, তখনই সে একজন আহত আর্মিকে দেখতে পায়। তার অবস্থা খুবই খারাপ ছিল। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে থাকে। তার নামই ছিল দাউদ ইব্রাহিম। সে রামকে বলতে থাকে, 6 মাস পরে আমার মেয়ের বিয়ে। ইতিমধ্যে আমার মেয়ের বিয়ে 2 বার ভেঙে গেছে, কারণ আমার মেয়ে একজন স্পেশাল চাইল্ড। আমি চাই না আমার মেয়ের বিয়েটা এবার ভেঙে যাক। আমার যদি কিছু হয়ে যায় আর এই নিউজটা যদি আমার এরিয়াতে ছড়িয়ে পড়ে, তাহলে আমার মেয়ের বিয়েটা আবারও ভেঙে যাবে। আমি চাই না আমার মৃত্যুর কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাক। এই জন্য দাউদ ইব্রাহিম রামের কাছে সাহায্য চায়। আর তখনই ভিডিও কলে দাউদ ইব্রাহিম তার স্ত্রীর সাথেও কথা বলে, আর সে পুরো বিষয়টা খুলে বলে। তার ঠিক কিছুক্ষণ পরেই দাউদ ইব্রাহিম মারা যায়। দাউদ ইব্রাহিমের মেয়ের বিয়েটা যাতে না থেমে থাকে বা না ভেঙে যায়, এজন্য রাম দাউদ ইব্রাহিম নামের আইডি কার্ড বানায় এবং তার এরিয়াতে ওই নামেরই পার্সেল পাঠাতে থাকে, যাতে সবাই মনে করে দাউদ ইব্রাহিম এখনও জীবিত আছে। এরপরে আমি আমার স্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলাম, যাতে সে সবাইকে বলে সেই বোম ব্লাস্টে আমিও মারা গেছি, কারণ আমার সন্দেহ হচ্ছিল আমার মেয়ের সুইসাইডের পেছনে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র রয়েছে। আর তারা যদি জানতে পারে আমি এটা নিয়ে ইনভেস্টিগেশন করছি, হয়তোবা তারাও আমাকে মেরে ফেলতে পারে। এই জন্য আমি এই নাটকটা সাজিয়েছিলাম। সব কথা শোনার পরে সেই লোকটা বলে, একদিন তুমি আমাকে সাহায্য করেছিলে, এই জন্য আজকে আমি তোমাকে সাহায্য করলাম। আর তুমি যেটা করেছো সেটা ঠিক করেছো। তুমি তোমার সেই ইনভেস্টিগেশন চালিয়ে যেতে থাকো, আমি তোমার পাশে আছি। রাম সেখান থেকে আবারও অনিতার বাড়িতে চলে আসে, যেখানে দর্শন সামিরে ছিল। রাম বলে, আমি তোমাকে এত সহজে ছাড়বো না। তখন দর্শনও বলে, আপনি আমাকে মেরে ফেলুন। আসলে নিমিষা মারা যাওয়ার পরে আমিও জীবন্ত লাশ হয়েই বেঁচে আছি। আমার বন্ধুর কথা মতো আমি নিমিষার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আমার বন্ধু বলেছিল, একবার তুমি যদি ওর সাথে শারীরিক সম্পর্ক করে ফেলো, তাহলে ও তোমাকে অবশ্যই ভালোবাসবে। আর আমিও আমার বন্ধুর কথা মতো সেটাই করেছিলাম। এটা শুনে রেগে যায় রাম। দর্শন বলতে থাকে, সেই স্কুল লাইফ থেকে আমি ওকে পছন্দ করি, কিন্তু তখন থেকে ও বারবার আপনার নাম বলতো, যে সে তার বাবাকেই বেশি ভালোবাসে। এমনকি ঘুমের ওষুধ খাওয়ানোর পরে ওর সাথে যখন আমি শারীরিক সম্পর্ক করতে যাব, ঠিক তখন সে বলছিল আপনার নাম, আর বলছিল আমাকে আমার বাবার কাছে দিয়ে এসো। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি কত বড় ভুল করেছি। আমি ওকে এরপরে কিচ্ছু করিনি, কিন্তু আমি ওর সুইসাইডের জন্য দায়ী নই। দর্শন বলে, এরপরেই আমি অনিতাকে কল করি, সে নিমিষাকে সেখান থেকে নিয়ে যায়। তখন দর্শন বলে, আসলে আমারই ভুলটা ছিল। আমি ওকে দিনের পর দিন টর্চার করে গেছি আমার এক পেশে ভালোবাসার জন্য।
তখন অনিতা বলে, না, নিমিষাও তোমাকে ভালোবাসতো। নিমিষা সুইসাইড করার আগে আমাকে কল করেছিল আর বলেছিল তার এই প্রেগনেন্সির জন্য দর্শন দায়ী নয়, আর তার সুইসাইডের জন্যও নয়। আর সে দর্শনকে মনে মনে ভালোবাসতো, কিন্তু সে চেয়েছিল তাদের এই ভালোবাসা আর বিয়েটা যেন পারিবারিকভাবে হয়। তখন অনিতা বলে, নিমিষা তাকে সুইসাইড করার আগে বলেছিল সে কিভাবে প্রেগনেন্ট হয়েছে সেটা সে জানে না। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। রাম তখন বুঝতে পারে নিমিষার সুইসাইডের কারণটা হচ্ছে প্রেগনেন্সি। রাম যখন সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসছিল তখনই সামির এবং বাকিরা বলে, আমরা আপনার সাথে আছি। নিমিষার মৃত্যুর পেছনের কারণটা কি সেটা আমরাও খুঁজে বের করব। অন্যদিকে দেখা যায় পুলিশের হায়ার অফিসার কল করে রবিকে আর বলে, বাসে যে লোকটা গুলি করেছিল সে তোমার কাছ থেকে এই গান কিনেছিল। সেই লোকটার নাম দাউদ ইব্রাহিম। তাকে তুমি খুঁজে বের করার চেষ্টা করো। তোমার অফিসে যখন গিয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজটা আমাকে কালেক্ট করে দাও। এদিকে চারদিকে যে রামের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গেছে, তাকে পুলিশরা দেখলেই অ্যারেস্ট করবে সেটা রামের শালা এসে তাকে জানায়। রাম সেখান থেকে সরাসরি থানায় চলে আসে আর বলে, আমাকে নাকি আপনারা খুঁজছেন আমার স্কেচ দেখে, এই জন্য আমি জিজ্ঞেস করতে আসলাম আমাকে কেন খোঁজা হচ্ছে। তখনই সেখানে তাকে বসিয়ে রাখা হয় আর সেই দুইজন লোককে ডেকে নিয়ে আসা হয়। কিন্তু থানায় আসার পরে রামকে দেখার পরে তারা বলে, না, বাসে এই লোকটা ছিল না, এই লোকটা সেই ছেলেটিকে গুলি করেনি। আসলে রাম থানায় আসার আগে দর্শন আর সামিরকে দিয়ে সেই দুইজন লোকের পরিবারকে জিম্মি করিয়ে রেখেছিল, যার ফলে তারা বাধ্য হয়ে থানায় এসে বলে এই লোকটা সেই লোক নয়। এরপরেই সেই পুলিশ অফিসার কল করে বালাকে আর বলে, আমি তোমাকে একটা ছবি পাঠাচ্ছি, ছবিটা দেখে বলো যে এই লোকটাই তোমাকে গুলি করেছিল কিনা। সে সাথে সাথে রামের ছবিটা তুলে পাঠিয়ে দেয় বালার মোবাইলে, কিন্তু বালা বলে, না, এই লোকটা তাদের গুলি করেনি। রামকে পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়। এদিকে হসপিটালে অন্য একজন পুলিশ অফিসার বালাকে জিজ্ঞেস করে, স্যার, লোকটাকে আপনি চিনে ফেললেই তো পুলিশরা তাকে অ্যারেস্ট করতো, আপনি তাকে চিনলেন না কেন? বালা বলে, ইচ্ছে করেই, আমি ওকে মেরে ফেলবো, নিজ হাতে মারবো। এখন ওকে আইডেন্টিফাই করলে ওকে আবারও জেলে ভরে দেওয়া হবে আর আমাকে অপেক্ষা করতে হবে, যেটা আমি চাই না। এদিকে রাম, অনিতা, দর্শন এবং সামিরকে নিয়ে নিমিষার বন্ধুবান্ধব হোস্টেল, কলেজ বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকে আর হোস্টেল থেকে নিমিষার ব্যাগপত্র নিয়ে আসে। সেখানে নিমিষার মোবাইলটাও ছিল। রাম আর অনিতা দেখতে পায় নিমিষা তার মোবাইলে শেষবারের মতো গুগলে প্রেগনেন্সির ব্যাপারে সার্চ করেছিল। এছাড়া তার ব্যাগের ভেতরে একটি প্রেগনেন্সির টেস্ট কিটও পাওয়া যায়, যেটা পজিটিভ ছিল। রাম বলতে থাকে, এগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না। অনিতা বলে, স্যার টেনশন করবেন না, এই প্রেগনেন্সি কিটটার যে কোম্পানি সেটা ফেক। এই ধরনের অনেক কোম্পানি রয়েছে যারা ফেক পিলস বা ফেক কিট বাজারে বিক্রি করে। রাম বলে, এটা কি করে সম্ভব? তখন অনিতা বলে, হ্যাঁ, বেশি লাভ এবং অল্প খরচের জিনিস বাজারে ছাড়ার জন্য তারা এই কাজগুলো করে। অনিতা তখন বলে, সে একদিন শুনতে পেয়েছিল যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একজন ডক্টরের সাথে কথা বলছে এবং রোগীদের সেই কোম্পানির ওষুধ কেনার জন্য প্রেফার করতে বলে। সেই ডাক্তারও জানতো সেটা ফেক, কিন্তু তারপরেও সেই রিপ্রেজেন্টেটিভ বলে আপনাকে বেশি কমিশন দেওয়া হবে। অবশেষে সেই ডক্টর রাজি হয়ে যায়। রাম বলে, তুমি কি তাকে চিনতে পারবে? তখন অনিতা বলে, হ্যাঁ, আমি তাকে চিনতে পারবো। এরপরে রাম আর অনিতা সেই হোস্টেলের আশেপাশের মেডিকেল শপগুলোতে যেয়ে নিমিষার ছবি দেখায় আর জিজ্ঞেস করে সে এখান থেকে কিছু কিনেছিল কিনা। তখন সে কয়েকটা দোকানের সিসিটিভি ফুটেজে চেক করে। অন্যদিকে সামির এবং দর্শন নিমিষার বান্ধবীদের সাথে কথা বলতে থাকে এবং জিজ্ঞেস করে হোস্টেলে তার সাথে কিছু হয়েছিল কিনা। এদিকে রবি সেই সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। অন্যদিকে রাম এবং অনিতা অবশেষে একটি দোকানে এসে খুঁজে পেয়ে যায় যে এখানেই নিমিষা এসেছিল এবং সেই দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে তার এটা কনফার্ম হয়। অন্যদিকে সামির এবং দর্শন নিমিষার বান্ধবীদের সাথে কথা বলতে থাকে। অবশেষে তারা মুখ খোলে। সেখানে একটি মেয়ে বলে যে সরলা নামের একটি মেয়ে আছে যে এই কলেজের মেয়েদেরই টার্গেট করে এবং তাদের দিয়ে দেহ ব্যবসা করায় আর এর বিনিময়ে তাদের মোটা অঙ্কের টাকা দেয়। যদি কোনো মেয়ে এতে রাজি না হয় তখন তারা জোর করে, ভয় দেখায়। এদিকে রবি রামের ছবিটা পেয়ে যায় সিসিটিভি ফুটেজ থেকে। অন্যদিকে রাম দেখতে পায় যে সেই মেডিকেল শপে তার মেয়ে নিমিষা 2 বার এসেছিল আর 2 বারই তাকে একটা লোক ফলো করছিল। তারা সেখান থেকে চলে আসে সেই মেডিকেল শপের ওনারের কাছে। লোকটাকে প্রেগনেন্সি কিটটা দেখিয়ে বলে যে এটা নকল, এটা আপনাদের দোকানে কিভাবে এলো। প্রথমে লোকটা না বলল, গান পয়েন্টে নেওয়ার পরে লোকটা ভয়ে বলতে শুরু করে আর যে লোকটা তাদের এগুলো সাপ্লাই করত তার নাম্বার বলে দেয়। রাম সেই লোকটাকে অনিতাকে দিয়ে সেখানে ডাকে এবং তাকে সেখানে জব্দ করে, টর্চার করে। সেই লোকটা ভয়ে ভয়ে বলে, আমি শুধুমাত্র একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তামিলনাড়ুতে নকল ওষুধ তৈরি করার প্রধান হচ্ছে প্রবঞ্চন রাও।
সেই প্রবঞ্চনরাও সব মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বলেছিল তার ওষুধগুলো বাজারে বিক্রি করলে 10% কমিশন দেবে। আমি শুধু কমিশনের লোভেই বিক্রি করেছি। রাম বলে, তোমাদের এই লোভের জন্য হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। লোকটা ভয়ে বারবার রামের কাছে ক্ষমা চাইতে থাকে। তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য। এই বলে রাম সেই লোকটাকে মেরে ফেলে। আর দেখা যায় এই পুরো দৃশ্যটাই সেখানে থেকে ভিডিও করতে বলেছিল রাম নিজেই। এরপরে রাম অনিতাকে বলে, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল সব জায়গায় পাঠিয়ে দাও, যাতে এটা ভাইরাল হয়ে যায়, যাতে সবাই দেখে যে ফেক পিলের কারণে কত কত মানুষ মারা যাচ্ছে। আমার মেয়ের মৃত্যুর আরেকটা কারণ হচ্ছে এই ফেক পিলস। দেখা যায় পরদিনই মিডিয়াতে এই নিউজটা ভাইরাল হয়ে যায়। অন্যদিকে বিজয় ভাস্করও নিউজটা দেখে এবং কাউকে ফোন করে। এদিকে রাম এবং বাকিরা একসাথে দেখা করে। সেখানে সমীর এবং দর্শন বলে, হোস্টেলের মেয়েদের সাথে সে কথা বলেছে। নিমিষার সাথে সরলার একটু সমস্যা ছিল, কারণ সরলা তাকে বলেছিল দেহ ব্যবসায় জড়িয়ে পড়তে, আর নিমিষাইতে রাজি হয় না। অন্যদিকে সরলাকে দেখা যায় যারা তার কথায় রাজি হতো না, প্রবঞ্চন রায়ের মাধ্যমে তাদের বাইরের দেশে পাচার করে দেওয়া হতো। রাম বলে, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, আগে দেখো এই লোকটাকে চেনো কিনা। মেডিকেল শপে নিমিষাকে 2 দিন ধরে সে ফলো করেছে। তখন সামির বলে, এই লোকটাকে আমি চিনি, কোয়েম্বাটুরের সব গ্যাংয়ের সাথে এর লিঙ্ক আপ রয়েছে। এরপরে রাম আর অনিতাকে দেখা যায় নকল পুলিশ সেজে সেই লোকটাকে উঠিয়ে নিয়ে আসে এবং তাকে টর্চার করতে শুরু করে। রাম সেই লোকটাকে জিজ্ঞেস করে, তুমি আমার মেয়েকে 2 দিন ধরে ফলো কেন করছিলে? অবশেষে সেই লোকটা বলে যে আমাকে সরলা বলেছিল সেই মেয়েটার পেছনে ফলো করতে, কারণ সরলা কলেজের এইসব মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করাতো এবং সেগুলোর ভিডিও রেকর্ড করত, আর সেই ভিডিওগুলো তারা অকশনে সেল করত। কিন্তু যারা এর কাছে রাজি না হতো তাদেরকে আমরা ফলো করতাম এবং বিভিন্নভাবে শাস্তি দিতাম। রাম এরপরে সেই লোকটাকে জিজ্ঞেস করে সরলাকে কোথায় পাওয়া যাবে। সরলার ঠিকানা তার কাছ থেকে নেওয়ার পরে রাম তাকেও মেরে ফেলে। পরদিনই দেখা যায় সামির এবং দর্শন সেই সরলার কাছে যায় আর বলে, আমাদের একজন মেয়ে লাগবে, নিচে যে ভিডিও দেখো আর দেখো কাকে পছন্দ হয়, আমি আসছি। তখনই 2 জন লোক এসে বলে যে এদের সাথে রামকে দেখা গেছে, আর রাম হচ্ছে সেই লোক যে রবির কাছ থেকে গান কিনে বাসে একজন লোককে খুন করেছে। সরলা বুঝতে পারে যে সামির এবং দর্শন তাকে ধরতে এসেছে, এই জন্য সরলার লোকেরা সামির এবং দর্শনকে মারতে শুরু করে। অন্যদিকে অনিতা যখন সামিরকে কল করে তার ফোনটা পায় না, বুঝতে পারে তাদের কোনো বিপদ হয়ে গেছে। অনিতা চিন্তা সরলা কোথায় থাকে, তাই সে রামকে সেখানে নিয়ে যায়। রাম সরলার কাছে চলে যায় এবং তাকে কিছু মারধর করে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে সামির এবং দর্শনকে কোথায় লুকিয়ে রেখেছে। সরলা বলে তার লোকগুলো সামির এবং দর্শনকে নিয়ে গেছে। সেই ঠিকানায় চলে যায় অনিতা এবং রাম, আর সেই লোকগুলোর সাথে ফাইট করে সামির এবং দর্শনকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। রাম তাদের সবাইকে নিয়ে চলে আসে তার বাড়িতে ওটিতে। বিদিশা তার মেয়ের সাথে কি কি হয়েছে সবকিছু শোনার পরে কাঁদতে থাকে, আর দেখানো হয় সেই দিন রাতে কি হয়েছিল। বিদিশা আর রাম শুয়েছিল, তখনই নিমিষা কল করে আর বলে, বাবা আমি তোমার সাথে একা কথা বলতে চাই, আমি একটা ভুল করে ফেলেছি, আমি জানি না এটা কিভাবে হলো, সত্যি জানি না, আর আমি আমার জীবনটা রাখতে পারছি না। রাম বারবার তাকে রিকোয়েস্ট করেছিল কি হয়েছে বলার জন্য, কিন্তু নিমিষা কোনো কিছু বলার আগেই ট্রেনের নিচে পড়ে সুইসাইড করে। রাম সাথে সাথেই কোয়েম্বাটুর চলে এসেছিল, আর সেখানে আসার পরে থানায় চলে আসে, সবকিছু খুলে বলে। কিছুক্ষণ আগে রেল স্টেশনের পাশে থেকে একটি মেয়ের সুইসাইড করার খবর পেয়েছি। এটা শুনে রাম বুঝতে পেরে যায় এটা তার মেয়ে নিমিষা। সে সেখানে চলে যায়, কিন্তু তার লাশটা তাকে দেখতে দেওয়া হয় না, কারণ সেটা ট্রেনে কাটা পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আর সেখানেই পাশে এসে নিমিষার একটি হাতঘড়ি খুঁজে পায়। এরপরের দিনের ঘটনা দেখানো হয়, যেখানে রাম তাদের সাথে কথা বলছিল। রাম বলতে থাকে, আমার মেয়ের আত্মহত্যার ঘটনা খুঁজতে গিয়ে বিশাল ইলিগেল বিজনেসের একটা সন্ধান পেয়েছি। এর পেছনে এত এত বড় মানুষ রয়েছে যাদের আমরা হয়তোবা কিছুই করতে পারবো না। সামির দর্শন বলে, হ্যাঁ এরা অনেক বেশি পাওয়ারফুল, আর এতটাই পাওয়ারফুল যে আমরা তাদের ধার কাছেও যেতে পারবো না। তখন রাম বলে, হয়তোবা তারা অনেক বেশি পাওয়ারফুল, তাদেরকে রক্ষা করার জন্য পুলিশ আর্মি সবকিছু রয়েছে, আমরা তাদের কিছু করতে গেলেই পুলিশ আমাদের ধরে ফেলবে, তারা সবসময় ভয়ের মধ্যে থাকে। কিন্তু কথা হচ্ছে আমাদের ব্রেন রয়েছে, আর সেই ব্রেনটা খাটিয়েই আমরা তাদেরকে শাস্তি দেব। রাম বলতে থাকে, তারা যেভাবে ক্রাইম করছে ফেক পিলস বানিয়ে, আমরা ওই ধরনের শাস্তি তাদের দেব। আমাদের খুঁজে বের করতে হবে যারা এর সাথে জড়িত রয়েছে, তাদের ভেতরে কি কি রোগ রয়েছে, তাদের শরীরে কোন কোন ধরনের রোগ রয়েছে। আমরা ওই রোগেরই নকল ওষুধ তৈরি করব, অর্থাৎ মাছের তেল দিয়ে মাছ ভাজবো। এরপরেই দেখা যায় তারা সবাই মিলে স্টেইলেন, সরলা, রবি এবং প্রবঞ্চনকে কিডন্যাপ করে নিয়ে আসে।
আর কোয়েম্বাটুরের নকল ওষুধ তৈরি করার জন্য রাম তার শালার এক বন্ধুর সাহায্য নেয়। তার কারখানার ভেতরেই তারা এই কাজটা করে। এরপরে যেমন রবির ডায়াবেটিক্স ছিল, তাকে বেশি করে মিষ্টি খাওয়ানো হয় যাতে তার সুগার বেড়ে যায়, আর সুগার লেভেল কমানোর জন্য তাকে ওষুধ খেতে হবে, কিন্তু সেটা থাকবে নকল ওষুধ। এটা জানার পরে রবি ভয় পেয়ে যায় আর বলে, এই নকল ওষুধ খেলে আমি সাথে সাথে মারা যাব। এভাবে তাদের প্রত্যেককে নকল ওষুধ খাইয়ে ভয় দেখানো হয়। তারাও ভয় পেতে শুরু করে আর মুখ খোলে যে এর পেছনে আসলে আরও কারা কারা রয়েছে। অবশেষে তারা বলে দেয় এই সব কিছুর মূল হোতা হচ্ছে বিজয় ভাস্কর। বিজয় ভাস্করই এই নকল ওষুধগুলো তৈরি করে আর বাজারে সাপ্লাই করে, তারা শুধু তার এজেন্ট মাত্র। তখনই তাদের ইনফরমেশন নিয়ে রাম এইসব নকল ওষুধের চালান ঠেকিয়ে দেয়, অর্থাৎ সেসব গাড়িগুলো সে কিডন্যাপ করে নেয়। আর এই নিউজগুলোতে মিডিয়ায় প্রচার করা হয়, কিন্তু বিজয় ভাস্কর বারবারই মিডিয়াকে বলতে থাকে এই সব কিছু অপোজিশন পার্টির ষড়যন্ত্র মাত্র, তাকে ফাঁসানো হচ্ছে, সামনে ইলেকশন সেটার জন্যই। এদিকে রামকে দেখা যায় সরলাকে একা একটি রুমে নিয়ে এসে তাকে টর্চার করতে থাকে আর বলে, তুমি বলো আমার মেয়ের সাথে তুমি কি করেছিলে, তুমি সেই ছেলেটাকে আমার মেয়েকে ফলো কেন করতে বলেছিলে। তখনই সরলা বলতে শুরু করে যে আমি তাকে তার অজান্তেই খাবারের সাথে মিশিয়ে তাকে কিছু ওষুধ খাইয়ে দেই যাতে তার নর্মাল পিরিয়ড বন্ধ হয়ে যায়। আর যখন এটা নিমিষার সাথে হয় সে ভয় পেয়ে যায়, সে ভাবতে থাকে হয়তোবা সে কোনোভাবে প্রেগনেন্ট হয়ে গেছে। সে কয়েকজনের সাথে কথাও বলে, সবাই তাকে বলে টেস্ট করার জন্য। এরপরে নিমিষা একটি টেস্ট কিট কিনে নিয়ে এসে টেস্ট করায়, যেটা ছিল নকল টেস্ট কিট, আর সেখান থেকে রেজাল্ট আসে যে পজিটিভ, অর্থাৎ নিমিষা প্রেগনেন্ট। এতে নিমিষা আরও ভয় পেয়ে যায়। আসলে ওই নকল কিটগুলো দিয়ে যতবারই টেস্ট করা হোক না কেন রেজাল্ট পজিটিভে আসে। সরলা বলে, নিমিষা সেদিন টেস্ট করার পরে আমি তার কাছে গিয়েছিলাম আর বলেছিলাম তুমি প্রেগনেন্ট, আর এটা যদি তোমার ফ্যামিলি জানে তারা মান সম্মান হারিয়ে ফেলবে, লজ্জায় হয়তোবা তারা সুইসাইডও করতে পারে, আর এই জন্যই সে সুইসাইড করেছিল। রাম সরলাকে বলে, তুমি নিজে একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের এত বড় ক্ষতি করতে একটু বাদলো না। তখনই সে অনিতাকে অর্ডার দেয় ওকে ওর প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য। পরের দিনই টিভিতে নিউজ দেখানো হয় সেই সরলার ডেড বডি পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়, ফাঁসি দেওয়া হয়েছিল সরলাকে। এদিকে পুলিশের হায়ার অফিসার যখন বিজয় ভাস্করের সাথে দেখা করতে আসে, বিজয় ভাস্কর রেগে গিয়ে তাকে চর মেরে বসে আর বলে, আমার লোকদের একে একে উঠিয়ে নিয়ে যাচ্ছে, মেরে ফেলছে, আমার মালগুলো আটকে ফেলেছে, কে এই লোক, তাকে খুঁজে বের করো। তোমরা পুলিশরা কি করছো? তোমরা যদি তাকে খুঁজে বের করতে না পারো আর আমার বিজনেসের যদি কোনো ক্ষতি হয় তাহলে মনে রেখো তুমিও ডুববে, কারণ এই বিজনেসের কমিশন তুমিও পাও। এদিকে রবিকে টর্চার করার পরে রবি ভয়ে বলে দেয় বিজয় ভাস্করকে ধরতে হলে তার সহকারীকে ধরতে হবে, তার একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে যার নাম নবীন, তাকে ধরতে পারলেই বিজয় ভাস্করের খোঁজ পাওয়া যাবে। এরপরে সেই নবীনকে দেখা যায় একটি চায়ের দোকানে আসে, যেখানে তার স্ত্রীকে রাম এবং বাকিরা আটকে রেখেছিল। নবীন সেখানে আসার পরে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার স্ত্রীকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছো। তুমি কি জানো এই শহরের সব গ্যাংদের সাথে আমার হাত রয়েছে, আমি যদি একবার বলি তারা তোমাকে শেষ করে ফেলবে। তখন নবীনের স্ত্রী বলে, ওরা আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজে এখানে এসেছি, ওরা আমাকে তোমার ব্যাপারে সব কিছু খুলে বলেছে। আমার নিজেরও একটা মেয়ে রয়েছে, তোমার মেয়ে, তুমি কি তোমার মেয়ের কথা একবারও ভাববে না? সেই মহিলা নবীনকে বলে, আমি আজ থেকে আর তোমার সাথে নেই, আমি আমার মেয়েকে নিয়ে আলাদা থাকবো, দরকার পড়লে নিজের রক্ত বিক্রি করে আমার সংসার চালাবো, কিন্তু তারপরেও তোমার সাথে থাকবো না। নবীন নিজের ভুল বুঝতে পারে এবং মুখ খুলতে রাজি হয়। তখন রাম নবীনকে বলে যে কিভাবে বিজয় ভাস্করকে কিডন্যাপ করা যাবে, তার একটা প্ল্যান করতে হবে। সেই প্ল্যান অনুযায়ী বিজয় ভাস্করের কাছে যে নবীন খবর দেয় যে সে খবর পেয়েছে যে লোকগুলো তাদের লোকগুলোকে কিডন্যাপ করেছে তারা এই ফ্যাক্টরিতে এসেছে ফুড ডেলিভারি বয় হিসেবে, হয়তোবা তারা আমাদেরও কিডন্যাপ করতে চায়। এটা শুনে বিজয় ভাস্কর হাসে এবং তাড়াতাড়ি সেখানে চলে আসে। রাম এবং দার্শনকে সিসিটিভি ফুটেজে দেখতে পায়। রাম সেখানে ইচ্ছে করে দাঁড়িয়েছিল যাতে বিজয় ভাস্কর তাকে দেখে। বিজয় ভাস্কর তাদের ডেকে নিয়ে এসে বলে, তোমাদের এত বড় সাহস, আমার ফ্যাক্টরিতে এসে আমাকে কিডন্যাপ করতে চাও? তখন রাম বলে, দেখি পারি কিনা, এটা বলে তাকে গান পয়েন্টে নেয়। বিজয় ভাস্কর বলে, তুমি তো গেটও পার হতে পারবে না। ঠিক তখনই দেখা যায় বিজয় ভাস্করের কয়েকজন লোক অনিতাকে গান পয়েন্টে নিয়ে আসে। এটা দেখে বিজয় ভাস্কর হাসে আর রামকে বলে, তোমাকে বলেছিলাম আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। রামও তখন হাসে। তখনই দার্শন দেখায় তার বুকের ভিতরে অনেকগুলো বোম আটকানো ছিল, যেগুলো ব্লাস্ট হলে সবাই মারা যাবে। অবশেষে তারা বিজয় ভাস্করকে কিডন্যাপ করে নিয়ে আসে এবং সেখানে রাম একটি ভিডিও বানায় যে এই বিজয় ভাস্কর কিভাবে নকল পিল বানিয়ে বা নকল ওষুধ বানিয়ে কোটি কোটি মানুষের জীবন নিয়ে খেলছে।
আর এ থেকে পুরো ইন্ডিয়ার মানুষ এই বিষয়টা জানতে পারে। সোশ্যাল মিডিয়ায় সেই নিউজটা ভাইরাল হয়ে যায়। এদিকে রাম বিজয় ভাস্করকে বলে, তোমার বিজনেসের সাথে সাথে তোমাকেও শেষ করে ফেলা হবে আজকে। তখনই বিজয় ভাস্কর হাসে, কারণ তাকে যেখানে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছিল সেই পরিত্যক্ত কারখানাটা বিজয় ভাস্করেরই ছিল। তার লোকেরা সেখান থেকে এসে রাম এবং বাকিদের ঘিরে ফেলে আর তাদের মারতে শুরু করে। বিজয় ভাস্কর বলে, শুধুমাত্র একটা গান আর কয়েকটা বোম নিয়ে আমাকে কিডন্যাপ করতে এসেছো? 20 জন এমএলএ, মেডিকেল প্রশাসন, পুলিশ প্রশাসন সবকিছুই আমার পকেটে থাকে। তোমার কি মনে হয় আমি স্কুলের কোনো বাচ্চা যে বললে কিডন্যাপ করে নিয়ে আসলে আর শেষ হয়ে গেল? বিজয় ভাস্কর বলে, আমার এই বিজনেসকে কেউ ধ্বংস করতে পারবে না। ঠিক তখনই ভেনুলেখা গ্যাংয়ের সব মেম্বাররা সেখানে চলে আসে আর বিজয় ভাস্কর আর তার লোকদের গুলি করতে শুরু করে। আসলে রাম এখানে আসার আগেই ভেনুলেখার কাছে সাহায্য চেয়ে এসেছিল। রাম বুঝতে পেরেছিল বিজয় ভাস্করের লোকেরা তাদের উপরে আক্রমণ করবে। তখনই বিজয় ভাস্করকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং বলে, বিদেশে পাচার করার জন্য যেসব মেয়েদের কিডন্যাপ করা হয়েছিল তাদের কোথায় রাখা হয়েছে। বিজয় ভাস্কর সেই পরিত্যক্ত কারখানারই একটি অন্ধকার রুম দেখিয়ে দেয়, যেখান থেকে অনেক মেয়েদের উদ্ধার করা হয়। রাম বলে, তুমি এতজন মায়ের বুক খালি করতে যাচ্ছিলে, তুমি মানুষ নাকি পশু? ঠিক ওই সময়টাতে বাবা বলে কেউ ডাকে। ডাকটা শুনে চমকে ওঠে রাম, কারণ গলাটা ছিল তার মেয়ে নিমিষার। সেই মেয়েগুলোর মধ্যে রাম খুঁজতে থাকে নিমিষাকে। তখনই দেখা যায় নিমিষা সেখানে জীবিতই ছিল, সে মারা যায়নি। রাম তার নিজের মেয়েকে ফিরে পেয়ে খুশিতে কাঁদতে থাকে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন যখন নিমিষা ট্রেনের নিচে ঝাঁপ দিতে যাবেই, তখনই বিজয় ভাস্করের একজন লোক তাকে এসে উঠিয়ে নিয়ে যায় আর ধস্তাধস্তিতে সেখানেই নিমিষার হাতঘড়িটা পড়ে যায়। তখনই সেখানে পুলিশ চলে আসে আর সেই পুলিশকে দেখেই বিজয় ভাস্কর খুশি হয়ে যায়, কারণ এই পুলিশও ঘুষখোর ছিল, তার পক্ষেরই লোক ছিল। কিন্তু সেখানে আসার পরে সে রামকে বলে, স্যার পুলিশ আর আপনাকে খুঁজবে না, আপনি আপনার ডিউটি করেছেন, চলে যান। এটা শুনে বিজয় ভাস্কর অবাক হয়ে যায় আর বলে, তুমি কি বলছো? তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেই পুলিশ অফিসারের হায়ার অফিসার তাকে কল করে আর বলে, আমরা যে লোকটাকে খুঁজছি সে আসলে দাউদ ইব্রাহিম নয়, তার নাম রাম। আর সে যে ছেলেটিকে বাসে গুলি করে মেরেছিল সে নিজেও একজন অপরাধী ছিল, তাই তাকে ধরার কোনো দরকার নেই। তুমি সেখানে যাও আর ইনকাউন্টার করো বিজয় ভাস্করকে, কারণ এটা সিএম এর অর্ডার। তখনই দেখা যায় সেই পুলিশ অফিসার বিজয় ভাস্করকে সেখানেই ইনকাউন্টার করে মেরে ফেলে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আসলে বর্তমান সমাজে বিজয় ভাস্করের মতো অনেক লোক রয়েছে, আর তাদের কারণেই আমাদের দেশের বেশিরভাগ মেডিকেল শপে অনেক নকল ওষুধ পাওয়া যায়, যেগুলো খেয়ে আমরা সুস্থ হওয়ার পরিবর্তে ধীরে ধীরে আরও অসুস্থ হতে থাকি, বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকি, শুধুমাত্র তাদের এই লোভের কারণে। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।